হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আইকন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায়ে আলোচনা করছি। এটা পঞ্চম অধ্যায়ের আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে আমি মেইনলি এই টপিকটা আলোচনা করব, সেটা হলো অষ্টক নিয়ম ও দুইয়ের নিয়ম। এবং এখানে আরেকটা জিনিস আলোচনা করা দরকার, সেটা হলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। এই অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম বুঝতে গেলে আমার এই জিনিসটা একটু বোঝা দরকার, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা একটু বোঝা দরকার। সেই জন্য এই টপিকটাও আমি এখানে আলোচনা করছি আর কি। তো প্রথমেই দেখো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। নিষ্ক্রিয় গ্যাস আসলে কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। দেখো 6টা এখানে আছে। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই 6টা মৌলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কারণ হলো এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না। বিক্রিয়া না করার কারণ হলো এদের সর্বশেষ যে স্তর আছে, সর্বশেষ স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, এই জন্য এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না। তো এদের ইলেকট্রন বিন্যাসের একটা বৈশিষ্ট্য আছে, দেখো। যেমন হিলিয়ামের 2টা ইলেকট্রন, 1s2, মানে তার একটাই স্তর, ওইটাই তার সর্ববহিষ্ঠ স্তর, ওইটাই প্রথম স্তর, ওইটাই শেষ স্তর, এখানে 2টা ইলেকট্রন আছে। আচ্ছা, হিলিয়াম বাদে পরেরগুলোতে দেখো নিয়নের সর্বশেষ স্তরে 10টা ইলেকট্রন, 2 আর এই যে 6 আর 2, সরি 10টা না 8টা, 6 আর 2 8টা ইলেকট্রন। ক্রিপ্টনের হইল দেখো শেষ স্তর, তৃতীয় স্তরে 2 আর 6 8টা ইলেকট্রন। তারপরে ক্রিপ্টন, এটা হলো ক্রিপ্টন। দেখো ক্রিপ্টনেরও শেষের স্তরে 8টা ইলেকট্রন, চাই দেখো এটা লাল কালারে হাইলাইট করা আছে। জেননেরও দেখো 5 নম্বর স্তর, সর্বশেষ স্তর, এখানেও 6 আর 2 8টা ইলেকট্রন। রেডনেরও কিন্তু সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন। তার মানে হিলিয়ামের সর্বশেষ স্তরে আছে 2টা ইলেকট্রন, বাকি সবার সর্বশেষ স্তরে কিন্তু 8টি করে ইলেকট্রন। এটা হলো তোমার নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের বৈশিষ্ট্য, যে প্রথম স্তর হিলিয়ামের সর্বশেষ স্তরে আছে 2টা, আর বাকি যে 5টা নিষ্ক্রিয় গ্যাস আছে এদের সবার সর্বশেষ স্তরে কিন্তু 8টা করে ইলেকট্রন আছে। এখন এই 6টা মৌলিক পদার্থ ছাড়া, এই 6টা গ্যাস ছাড়া আর এমন কোনো মৌলিক পদার্থ নাই, এমন কোনো মৌল নাই, এমন কোনো পরমাণু নাই যাদের বাইরের শেলে 8টা ইলেকট্রন আছে। বাইরের শেলে 8টা ইলেকট্রন থাকা মানে ওই পরমাণুটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, ওই স্তরটা ও সর্বশেষ স্তরটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। ফলে ওই পদার্থটি কারোর সঙ্গে ইলেকট্রনের আদান প্রদান করবে না, কারোর সঙ্গে ইলেকট্রন শেয়ার করবে না, ফলে কারোর সঙ্গে সে যৌগ গঠন করবে না বা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। আদার্স যে মৌলগুলো আছে এই 6টা বাদে, তাদের বাইরের শেলে ইলেকট্রন বিন্যাস কিন্তু বাইরের শেলে 8টা নাই, হয় কারো 7টা আছে, কারো 6টা আছে, কারো 5টা আছে, 8-এর বেশিও কিন্তু নাই, 8-এর কম আছে, 7 আছে, 6 আছে, 5 আছে, 1 আছে, 2 আছে, এরকম। তবে হিলিয়ামটা ব্যতিক্রম, হিলিয়ামের হলো বাইরের শেলে 2টা ইলেকট্রন। তো হিলিয়াম বাদে আমরা বলতে পারি যে নিষ্ক্রিয় গ্যাসের বাইরের শেলে 8টা করে ইলেকট্রন আছে। এটাই হলো তাদের ইলেকট্রন বিন্যাসের মূল বৈশিষ্ট্য। এখন অন্যান্য পদার্থগুলো যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন কিন্তু তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্যই তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন হয় তখন তাহলে রাসায়নিক বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করবে এবং যৌগ গঠন করবে বা অণু গঠন করবে। আমি একটা উদাহরণ দিই। এবং প্রত্যেকটা পরমাণুর এখানে 2টা জিনিস, একটা হলো অষ্টক নিয়ম আর একটা হলো দুইয়ের নিয়ম। আমি প্রথমে অষ্টক নিয়মটা নিয়ে কথা বলবো, তারপরে দুইয়ের নিয়ম নিয়ে কথা বলবো। অষ্টক নিয়ম হলো বাইরের শেলে 8টা ইলেকট্রন লাগবে। এই যে আমি বললাম হিলিয়ামের বাইরের শেলে 2টা, হিলিয়াম বাদে বাকি সবার বাইরের শেলে 8টা। তাহলে মৌলগুলো বাইরের শেলে 8টা করে ইলেকট্রন অর্জন করবে, এবং এই 8টা করে যখন ইলেকট্রন অর্জন করবে তখন তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস তার হয়ে যাবে, এবং তখন তারা যৌগ গঠন করবে বা অণু গঠন করবে। তো একটা উদাহরণ আমরা দেখি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, এর ইলেকট্রন বিন্যাস হলো 2 8 1। দেখো প্রথম স্তরে 2টা, তারপরে হলো 8টা, এবং তৃতীয় স্তরে 1টা। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো পারমাণবিক সংখ্যা 17, ওর প্রথমে আছে 2টা, তারপরে 8টা, তারপরে 7টা। লক্ষ্য করো সোডিয়ামের বাইরের স্তরে কিন্তু 1টা ইলেকট্রন, আর ক্লোরিনের বাইরের স্তরে 7টা ইলেকট্রন। কারোই কিন্তু বাইরের শেলে 8টা ইলেকট্রন নাই। তাহলে এরা বাইরের শেলে 8টা ইলেকট্রন অর্জন করতে চায়। তো কিভাবে করবে? দেখো সোডিয়ামের বাইরের শেলে 1টা আছে, এর 8টা পুরাইতে গেলে আরও 7টা দরকার, এটা কিন্তু অসম্ভব ব্যাপার। অপরপক্ষে ক্লোরিনের 7টা আছে, আর একটা হইলেই 8টা হয়। এক্ষেত্রে কি হয়,
সোডিয়াম এই ইলেকট্রনটা ক্লোরিনকে দিয়ে দিবে। আর ক্লোরিনের কিন্তু আগে থেকে 7টা ছিল, ওই একটা ইলেকট্রন নেওয়ার কারণে এখানে 8টা হয়ে গেল। ক্লোরিনের কিন্তু বাইরের শেলে 8টা হলো, মানে অষ্টক পূরণ হয়ে গেল। আমরা বলতে পারি যে ক্লোরিনের অষ্টক পূরণ হয়ে গেল, বাইরের শেলে 8টা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু সোডিয়ামের কি হলো, সোডিয়ামের এই যে বাইরের শেলে একটা ইলেকট্রন ছিল, ওই ইলেকট্রনটা দেওয়ার কারণে দেখো বাইরের শেলে এই যে স্তরটাতে আর কোনো ইলেকট্রন নাই। তো এখানে ইলেকট্রন যখন নাই তখন এই স্তরটাও কিন্তু আর থাকবে না, এই স্তরটা ডিলিট হয়ে যাবে। এই স্তরটাকে আমি মুছে দিচ্ছি, এই স্তরটার আর দেখো এখন সোডিয়ামের বাইরের শেলে কিন্তু 8টা ইলেকট্রন হলো। লাস্ট স্তরে, তৃতীয় স্তরে তার একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে তার ওই স্তরটা কিন্তু একদম ডিলিট হয়ে গেল, স্তরটা মুছে গেল, ওই স্তরটা নাই। এখন তার এই স্তরটাই কিন্তু বাইরের স্তর। লক্ষ্য করে এখানে কিন্তু 8টা ইলেকট্রন, 2 4 6 8, 8টা ইলেকট্রন। তাহলে সোডিয়াম কিন্তু অষ্টক পূরণ করলো। ক্লোরিন আগে 7টা ছিল, আর একটা নিল, নিয়ে অষ্টক পূরণ করলো, করে এরও 8টা ইলেকট্রন হলো, এরও 8টা ইলেকট্রন হলো। এখন এরা পরস্পরের সঙ্গে বন্ধনে আবদ্ধ হলো, এরা পরস্পরের সঙ্গে যৌগ গঠন করলো, সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করলো। এইখানে আরেকটা কথা বলে রাখি, যদিও এই আলোচনা আমার পরের ভিডিওতে আছে, পরে নেক্সট আলোচনায় আছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন নিয়ে যখন কথা বলবো তখন কিন্তু সেই কথাগুলো আলোচনা হবে। সোডিয়াম ইলেকট্রনটা যখন ত্যাগ করলো, সোডিয়াম ক্যাটায়ন সৃষ্টি করলো, ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করলে অ্যানায়ন সৃষ্টি হলো। এই ধনাত্মক আয়ন এবং এই ঋণাত্মক আয়ন পরস্পরকে আকর্ষণ করবে, এবং এদের আকর্ষণের ফলেই কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠন হবে। এটাকে আয়নিক বন্ধন বলা হয়। এখানে আয়ন সৃষ্টি হচ্ছে, আয়ন সৃষ্টির মাধ্যমে বন্ধন গঠন হচ্ছে, এই জন্য এটাকে আয়নিক বন্ধন বলে। যাই হোক, এটা আয়নিক বন্ধন নিয়ে আমাদের একটা ভিডিও থাকবে, পরে নেক্সট ভিডিওতে হয়তো এটা আলোচনা হবে। সিরিয়ালি আমরা যাচ্ছি, একদম টপিক ধরে ধরে আমরা সিরিয়ালি আলোচনা করছি। তাহলে এইখানে দেখো, এইটাই হলো অষ্টক নিয়ম। অষ্টক নিয়মটা হলো বন্ধন গঠনের সময়, অণু গঠনের সময় পরমাণুসমূহ সর্ববহিস্থ স্তরে 8টা ইলেকট্রন অর্জন করবে। এটাই হলো অষ্টক নিয়ম, এবং 8টা ইলেকট্রন অর্জন করলেই তাদের মধ্যে বন্ধন গঠন হবে। সেটা ইলেকট্রন লেনদেনের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে হতে পারে, অথবা শেয়ারের মাধ্যমে হতে পারে। এখানে একটা তোমাদের কাছে নতুন শব্দ, সেটা হলো শেয়ার। ক্লাস 8-এ কিন্তু শেয়ারের বিষয়টা তোমাদের ছিল না তেমন। তো শেয়ার নিয়ে, ইলেকট্রন শেয়ার নিয়ে আলোচনা হবে, আরেকটা নতুন ভিডিও হবে শেয়ার নিয়ে, যে কীভাবে ইলেকট্রন শেয়ার করে। একটু ধারণা আমি এখানে দেব ইলেকট্রনের যে শেয়ারের বিষয়টা। তাহলে আমরা অষ্টক নিয়ম বুঝে গেলাম। এখন আমরা আলোচনা করব 2-এর নিয়ম। 2-এর নিয়ম, আচ্ছা, এই যে অষ্টক নিয়মের কথা একটু আগে আমি বললাম যে বাইরের শেলে 8টা ইলেকট্রন হইলে বন্ধন গঠন হবে, কিন্তু বাইরের শেলে 8টা ইলেকট্রন না হইলেও কিন্তু বন্ধন গঠন হয়, 6টা হইলেও হয়, অনেক সময় 10টা হইলেও হয়, 4টা হইলেও হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে জিনিসটা ব্যাখ্যা করব? আগে আমরা কিন্তু এটা বলতাম যে এটা অষ্টক সম্প্রসারণ, অষ্টক সংকোচন, এই কথাগুলো আমরা বলতাম, কিন্তু ওটা ব্যাখ্যা করার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য যে নিয়মটা সেটা হলো 2-এর নিয়ম। 2-এর নিয়মের মাধ্যমে ওগুলো ব্যাখ্যা করা যায় খুব সহজে। 2-এর নিয়মটা হলো, 2 মানে কি? 2 মানে জোড়া, এক জোড়া। 2 বলতে কি আমরা বুঝি? এক জোড়া। তো এখানে খুব সহজ কথা, যখন অণু গঠন হবে তখন ইলেকট্রনগুলো, বাইরের শেলের ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকবে, জোড়ায় জোড়ায় থাকবে, কোনো বেজোড় ইলেকট্রন থাকবে না। লক্ষ্য করে এখানে কিন্তু ওই নিয়মটা খাটে। সোডিয়ামের বাইরের শেলে কয়টা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। দেখো 4 জোড়া, এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। তাহলে জোড়া জোড়ায় আছে, বলতে পারি আমি এখানে 2-এর নিয়ম এখানে খাটে। এখানে অষ্টক নিয়মও খাটলো, 2-এর নিয়মও খাটলো। এখানেও দেখো জোড়ায় জোড়ায় আছে, এই যে এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া। এখানে কিন্তু আমার একটা জিনিস ভুল হয়ে গেছিলো, আমি বাইরের শেলে 8টা ইলেকট্রন রাখছি, এখানে ইলেকট্রন হবে অ্যাকচুয়ালি 7টা, একটা ঢুকলো, এইটা সহ 8টা। যাই হোক, বাইরের শেলে 8টা ইলেকট্রন মানে 4 জোড়া, জোড়ায় জোড়ায় আছে। তো এখন দেখো এখানে একটা যৌগ, এই জিনিসটা আমি দেখাই। এখানে একটা আমি হাইড্রোজেন পরমাণু আঁকছি, এর বাইরের শেলে একটা ইলেকট্রন, পারমাণবিক সংখ্যা 1। এখানে আরেকটা হাইড্রোজেন, বাইরের শেলে একটা ইলেকট্রন। এইখানে একটা অক্সিজেন পরমাণু, এটা ও বলতে অক্সিজেন বুঝাইতেছে। অক্সিজেনের পরমাণু সংখ্যা 8, প্রথমে 2টা, তারপরে হলো 6টা, 6 দিয়ে 8। তো এর এই হাইড্রোজেন এবং অক্সিজেন যখন বন্ধন গঠন করবে, যৌগ গঠন করবে, তখন কিভাবে করবে? এরা কিন্তু কেউ কাউকে ইলেকট্রন দিবে না, এরা ইলেকট্রন শেয়ার করবে। আমি বলছি শেয়ার নিয়ে একটা ভিডিও হবে, বিস্তারিত আলোচনা হবে। তারপরে এখানে একটু বলি, এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের শেয়ার হবে, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন শেয়ার হবে। এবং এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো কার? যদি আমি অক্সিজেনের ইলেকট্রন হিসাব করি, তখন এই শেয়ারকৃত ইলেকট্রনের মালিক হলো অক্সিজেন। আবার যখন হাইড্রোজেনের হিসাব করব ইলেকট্রন সংখ্যা, তখন ওই শেয়ারকৃত ইলেকট্রনের মালিক হলো হাইড্রোজেন। তাহলে এখন আমি বলি
যে হাইড্রোজেনের বাইরের শেলে এখন আমরা কয়টা ইলেকট্রন দেখতে পাচ্ছি? দুইটা, ওর নিজের একটা এবং শেয়ারের একটা মিলে দুইটা। আমরা বলতে পারি হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন মানে এক জোড়া, জোড়ায় জোড়ায় আছে এক জোড়া। এই হাইড্রোজেনের দেখো বাইরের শেলে ওর নিজের একটা ছিল আর শেয়ারকৃত একটা মিলে দুইটা, মানে এখানেও এক জোড়া হইল। ওই যে বলছি জোড়ায় জোড়ায় থাকবে। আর এই অক্সিজেনের লক্ষ্য করো, অক্সিজেনের বাইরের শেলে এখন কয়টা? এই যে এখানে 2, এই যে 4, আর এখানে এই জোড়াটা এখন কার? যখন আমি অক্সিজেনের হিসাব করব তখন অক্সিজেনের, তাহলে এই জোড়ার ইলেকট্রনগুলো, এই শেয়ারের ইলেকট্রনগুলো কিন্তু এখন অক্সিজেনের, এইগুলো অক্সিজেনের। তাহলে অক্সিজেনের ইলেকট্রন হলো কয়টা? এখানে 2টা, এখানে 2টা 4টা, এখানে 2টা 6টা, এখানে 2টা 8টা। তার মানে 8টা ইলেকট্রন আছে অক্সিজেনের বাইরের শেলে, মানে 4 জোড়া। তার মানে আমি বলতে চাচ্ছি যে জোড়ায় জোড়ায় আছে। তাহলে এখানে কিন্তু অষ্টক নিয়মটা আমার এই হাইড্রোজেনের ক্ষেত্রে খাটবে না। বাইরের শেলে 8টা ইলেকট্রন কিন্তু হাইড্রোজেনের হয়নি, 2টা ইলেকট্রন হয়েছে। তাহলে এক্ষেত্রে কোন নিয়মটা খাটতেছে? 2-এর নিয়ম। তার মানে অষ্টক নিয়মের চেয়েও 2-এর নিয়মটা বেশি পারফেক্ট। তার মানে যৌগ গঠনের সময় মৌলসমূহের সর্ববহিঃস্তরের যে ইলেকট্রন সেগুলো অবশ্যই জোড়ায় জোড়ায় থাকবে, বেজোর কোনো ইলেকট্রন থাকবে না। যেমন বেরিলিয়াম ক্লোরাইড, এই বেরিলিয়াম ক্লোরাইড যখন যৌগটি গঠিত হয় তখন এখানে যেমন মাঝখানে অক্সিজেন আছে, বেরিলিয়ামটা থাকবে মাঝখানে, বেরিলিয়ামটা মধ্যে থাকবে, দুই পাশে ক্লোরিনগুলো থাকবে। তো বেরিলিয়ামের বাইরের শেলে ইলেকট্রন হবে 4টা, শেয়ার করার পরে ইলেকট্রন হবে 4টা, মানে 2 জোড়া। 8টা হচ্ছে না, কিন্তু 8টা হচ্ছে না, অষ্টক নিয়ম অনুযায়ী কিন্তু হচ্ছে না। জোড়া 2-এর নিয়ম অনুযায়ী এখানে 2 জোড়া ইলেকট্রন। ক্লোরিনের কিন্তু 8টাই থাকবে, ক্লোরিনগুলোর এখানে ক্লোরিন একটা থাকবে, এখানে একটা ক্লোরিন থাকবে, এদের কিন্তু 8টাই হবে। এটা ক্লোরিনটা অষ্টক নিয়ম মেনে চলছে। বাট বেরিলিয়ামের কিন্তু বাইরের শেলে 8টা হবে না, 4টা হবে, মানে 2 জোড়া। তার মানে জোড়া জোড়ায় আছে, 2-এর নিয়মটা খাটলো। বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ফ্লোরাইড, এটা এই যৌগটা যখন গঠন হচ্ছে, বোরনটা মাঝখানে থাকবে, কেন্দ্রীয় পরমাণু হলো এখানে বোরন, আর ফ্লোরিনগুলো 3 দিকে থাকবে, এভাবে থাকবে। তো বোরনের যে সর্ববহিঃস্থ স্তর, এখানে ইলেকট্রন হবে 6টা, 8টা হবে না কিন্তু। তার মানে অষ্টক নিয়মটা এখানে প্রযোজ্য হচ্ছে না। এখানে 6টা ইলেকট্রন থাকবে, 6টা মানে 3 জোড়া, তার মানে জোড়ায় জোড়ায় থাকতেছে। তার মানে 2-এর নিয়মটা এটাই যে যখন অণু গঠন করবে, পরমাণুগুলো যখন অণু গঠন করবে তখন তাদের সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকবে, এটাই হলো 2-এর নিয়ম। আর অষ্টক নিয়মটা কি? যে পরমাণুগুলো যখন অণু গঠন করবে তখন তাদের সর্ববহিঃস্থ স্তরে 8টা ইলেকট্রন থাকবে, এটা হলো অষ্টক নিয়ম। কিন্তু আধুনিক কালে দেখা যাচ্ছে যে অষ্টক নিয়মটা সব ক্ষেত্রে খাটতেছে না, কখনো 10টা ইলেকট্রন হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, এই ফসফরাস পেন্টাক্লোরাইড, এই যৌগটা যখন তৈরি হয়, ফসফরাস হলো কেন্দ্রীয় পরমাণু, মাঝখানে ফসফরাস থাকবে, 5 দিকে 5টা ক্লোরিন থাকবে, এবং এখানে ফসফরাসের সর্ববহিঃস্থ স্তরে কিন্তু 10টা ইলেকট্রন হবে, 8টা হবে না, কিন্তু অষ্টক নিয়ম মানবে না। তো 10টা ইলেকট্রন যখন হচ্ছে মানে 5 জোড়া, তার মানে জোড়ায় জোড়ায় থাকতেছে, তার মানে 2-এর নিয়মটা এখানে প্রযোজ্য হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। আমি এর পরে তোমাদের যে টপিকগুলো আছে, এই পঞ্চম অধ্যায়ের টপিকগুলো সিরিয়ালি আলোচনা করব। তোমরা এখন যারা বাড়িতে বসে আছো, বাড়ি থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না, বের হওয়ার দরকারও নাই, বাড়িতে বসে ভিডিওগুলো দেখো এবং নিজেরা একটু চর্চা করো, পড়াশোনাটাকে চালিয়ে নাও। আচ্ছা, ধন্যবাদ।